আজকে হচ্ছে শনিবার 9ই সেপ্টেম্বর। তো আরিয়ানার বাবা আর আইমান চা আর বিস্কিট খেয়ে একটু বের হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমি আমার হাতের কাজগুলো শুরু করে দিলাম। সকালবেলায় কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে, প্রত্যেকটা দিন রাতের বেলায় কিন্তু অনেক গুছিয়ে ঘুমাই, তারপরও দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠার পর পুরো বাসাটা এলোমেলো হয়ে আছে। আর যতক্ষণ বাসাটা এলোমেলো হয়ে থাকে ততক্ষণ আমার মাথাটা পুরো নষ্ট হয়ে থাকে, কতক্ষণে এগুলো গুছিয়ে শেষ করব। তো শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের যেমন আমার ভিডিও না পেলে ভালো লাগে না, তেমনি আপনাদের কি অবস্থা সেটা না জানলেও কিন্তু আমার কাছে ভালো লাগে না। যেমন অনেক আপুরাই আছে, আমার অনেক পুরাতন ভিউয়ার্স, আপুদের কমেন্ট না পেলে আমিও কিন্তু চিন্তা করি আমার প্রিয় আপুদের কি অবস্থা, কোথায় আছে, কেমন আছে, এই আর কি। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে অনেক বকবক করছি ভিডিও শুরু থেকেই, আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনাদের সাথে কথা বলে মনটা অনেক হালকা লাগে, সেজন্যই কিন্তু দুই একদিন পর পর আমি আমার ভিডিওগুলো মেক করে চলে আসি আপনাদের সাথে গল্পগুজব করার জন্য আর মনটাকে হালকা করার জন্য। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে আরিয়ানার বেডটা গুছিয়ে নিলাম, এরপর আমার বেডটা গুছিয়ে নিলাম। এখন আমি আমার বেডরুমে যে কফি টেবিলের চেয়ারের সেটটা আছে এটা একটু ঝেড়ে টেরে মুছে নিচ্ছি। মুছে একটু এই সাইডে করে রাখবো, কারণ আমার এদিকে যে গাছগুলো আছে এই গাছগুলোতে আমি একটু পানি দিব আর গ্রিলগুলি খালাকে দিয়ে মোছাবো আর কি। খালা চলে এসেছে 7টা 10-এ। খালা আসার পর খালার কাজগুলো করে নিচ্ছে। আর এদিক থেকে ওর বাবা তো খুব সকালবেলা প্রতিদিনই উঠে, তো আজকে শনিবার আমি ভেবেছিলাম আমি একটু শুয়ে থাকবো, কিন্তু তার জন্য তো আর সেটা হয়নি। সে উঠে দেখলাম বাচ্চাদেরকেও ডাকাডাকি করছে, তো দুইজনেই উঠে গিয়েছে। আর ডাকাডাকি করার কারণ হচ্ছে আজকে সে আরিয়ানাকে মোটরসাইকেল শিখাতে নিয়ে চলে গেছে দিয়াবাড়ির এদিকে। যাই হোক, ফাঁকা মাঠে কোনো এক জায়গায় শিখাচ্ছে হয়তোবা। আর এদিক থেকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। সকাল সকাল সব কাজ শেষ করে ফেললে কিন্তু সারাদিনে এক্সট্রা অন্য কিছু করারও সময় পাওয়া যায়, তো এটা একদিক থেকে ভালো। কিন্তু আজকে ভেবেছিলাম শনিবার যেহেতু একটু মাঝে মাঝে মনে হয় একটু শুয়ে থাকি, একটু রেস্ট নেই, কাজ কম করি, এরকম কিন্তু আমাদের সবারই হয়। তো আমারও এরকমই লাগছিল আজকে, সকাল থেকে মাথাটা খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল আর কি, রাতে ঘুমও এরকমভাবে হচ্ছে না যার কারণে। তো যাই হোক, আমি যেরকমটা ভেবেছিলাম এরকমটা আর হয়নি, ওদের মন মতোই সব কিছু হয়েছে। ওরা মোটরসাইকেল চালানো শিখতে চলে গিয়েছে, আমি আমার কাজ করছি, খালার কাজ করছে। তো কাজ যখন করছি ভালোভাবেই একটু করি। তো আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, আমার ড্রেসিং টেবিলের উপরে যা কিছু ছিল একটু মুছে টুছে নিলাম। আর এদিক থেকে রুমটা পুরো গুছানো হয়ে গেছে, এখন শুধু গাছে পানি দিব আর হচ্ছে খালাকে দিয়ে গ্রিলটা মুছিয়ে নিব, সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। আর বাবু হচ্ছে আমার যে এই ক্যাবিনেটটা আছে এটার উপরে হচ্ছে এই পিসিটা সেট আপ করেছে, বলছে মা তুমি পিসিতে এডিট করো। আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর উপরে কাইনমাস্টারটা লেখা থাকে। আমি কিন্তু সেই প্রথম থেকে আজকের এই পর্যন্ত 2-2.5 বছর ধরে ভিডিও করছি, কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করি, এছাড়া অন্য কোনো অ্যাপ আর কখনো ইউজ করা হয়নি। তো আগে যে ফোনটাতে ছিল আর কি, আগে যে ফোনটা ছিল সেই ফোনটাতে কিন্তু ওয়াটারমার্কটা দূর করা যেত আর কি, কাইনমাস্টার লেখাটা সরানো যেত, কিন্তু আইফোনে সেটা কোনোভাবেই সরানো যাচ্ছে না। আইফোন কিন্তু অনেক কিছুই সাপোর্ট করে না, এডিটেও ঝামেলা করে অনেক। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আমি আইফোন দিয়ে এখন ভিডিও শ্যুট করি, কিছু করার নেই। তো সেজন্যই আর কি বাবু বলছিল যে মা পিসিতে তুমি ভিডিও এডিট করো। তো আমার কাছে মনে হয় এক্সট্রা করে আবার এখানে বসে পিসিতে ভিডিও এডিট করব কেমন যেন একটা ঝামেলা মনে হয়, বা আলাদা একটা সময় বের করতে হবে এরকমটা মনে হয়। আর এমনিতে তো আমি ফোনে যখন শুয়ে থাকি একটু রেস্ট নেই তখন এডিট করে ফেলি, আমার খুব একটা ঝামেলা হয় না। তো বাবু বলছিল মা পিসিতে এডিট করো, খুব সহজ হবে। তো দেখা যাক কি করি। তো এখন আমি বাবুর রুমে চলে এলাম আর বাবুর রুমটাও গুছিয়ে নিলাম। আর বাবুর রুমের জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর রোদ বাবুর বিছানার উপর পড়ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই জানলাটা দিয়ে খুব রোদ আসে সকালবেলায়। তো যাই হোক, এখন সব কাজ শেষ, গুছানো শেষ, এখন আমি কিচেনে চলে এলাম। আর খালা হাঁড়ি পাতিল ধুয়ে নেওয়ার পর খালাকে বলেছিলাম রুটি বানিয়ে নিতে, খালা 25টার মতো রুটি বানিয়েছে। তো খালাকে বলেছি কয়েকটা রুটি বাইরে রেখে বাকি সবগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে। তো সবগুলো ফ্রোজেন করে রেখেছে, 8টা রুটি বাইরে রেখেছে আর কি, আমাদের 4 জনের জন্য 2টা করে।
তো এখন আমি বাড়িঘর গুছিয়ে রুটিগুলো সেঁকে রাখছি। আমি এখন সেঁকতে যাইনি, তো খালা বললো আর কি যে খালাম্মা রুটিগুলো সেঁকে ফেলেন, যদি লেগে যায় আবার। তো আমার মধ্যেও ভয় কাজ করছে, কারণ অনেক রুটি আমি এরকম নষ্ট করেছি, একটার সাথে একটা লেগে যায়, পরবর্তীতে সেই রুটিগুলো নষ্ট হয়ে যায়, ছেঁকা যায় না বা আবার বেলতে হয় পুনরায়। তো সেই ভয়েই আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর ওরা কিন্তু এখনও আসেনি বাইরে থেকে, ওরা আসলে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব সেই চিন্তাই করছি। তো রুটিগুলো সেঁকতে থাকি আর আপনাদেরকে প্রতিদিনের মতো একটা কমন রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি কেউ আমার ভিডিওটি এখনও দেখতে থাকেন বা আমার সাথে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, আপনারা কিন্তু চাইলে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যখন খুশি তখন ইচ্ছামতো কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখন বাজে হচ্ছে 10টা 5। আরিয়ানার বাবা আর এই তো বাবু তিনজনই চলে এসেছে মোটরসাইকেল চালানো শিখে। তো যাই হোক, কি করেছে ওখানে গিয়ে সেগুলি গল্প করছিল, ভালোই চালাতে পেরেছে, একটু ভিডিও করে নিয়ে এসেছে আমার জন্য আমাকে দেখাতে। আর এদিক থেকে কাপড় এনে খালা এখানে রেখেছে, হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো খালা দৌড়ে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলো আর এখানে রেখে দিয়েছে। তো বাবুর গল্প কিন্তু শেষই হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন, খুব মজা করে বলছে মা তোমার মেয়ে কিন্তু খুব সুন্দর মোটরসাইকেল চালাতে পারে। তো যাই হোক, আমরা অফ ক্যামেরায় ব্রেকফাস্ট করে নিয়েছি অনেক গল্প করতে করতে। ব্রেকফাস্ট করে সবাই সবার মতো রেস্ট নিচ্ছে, কিন্তু আমার তো আর রেস্ট নিলে চলবে না, আমার কিন্তু আমার কাজগুলো করে যেতে হবে, কারণ রান্নাবান্না সারতে হবে, রান্নাবান্না সেরে সবাইকে সময় মতো খাবার দিতে হবে, সেই চিন্তাটা কিন্তু আমারই। তো এই তো আমি লবণের জারটা ধুয়ে দিয়েছিলাম, এটাতে লবণ রিফিল করে নিলাম। আর তেলটাও দেখলাম তেলের ঝাড়ে শেষ হয়ে গেছে, তো তেলটাও আমি বড় গ্যালন থেকে এখন রিফিল করে নিব তেলের ঝাড়ের মধ্যে। এই তো এখন কিন্তু প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। খালার সব কাজ শেষ করে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে খালা চলে গিয়েছে, কাটাকুটা করে সব কিছু ধুয়ে রেখে গেছে। এখন শুধু আমি রান্নাটা বসিয়ে দিব। তো রান্না বসানোর আগে আর কি তেল লবণ মশলা এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সব কিছু তো কাটাকুটা ধোয়াই আছে, আর মশলাপাতিও একটু গুছিয়ে নিলে কি হয়, খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়ে যায় খুব অল্প সময়ে। তেলটা ঢেলে নেওয়ার পর আমি তেলের জার দুইটা একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, আর তেলের জার দুইটা যেটার মধ্যে রাখি সেটাও একটু মুছে নিব। তো এগুলো কিন্তু আসলে চোখের শান্তি, মনের শান্তি, চোখের শান্তি দিয়ে মনের শান্তি কিন্তু হয়ে যায়। যেমন নোংরা থাকলে আমার কাছে কেমন যেন লাগে, একটা অশান্তি কাজ করে। তো সেজন্য আমি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমার মনটাকে শান্ত করার চেষ্টা করি। একটু সুখের জন্য এই সংসারের পিছনে কত কিছুই না করি, কত পরিশ্রমই না করি, আর সেই সুখটা কিন্তু আমার মনের সুখ। আর মনের সুখ দেওয়ার জন্যই আমি সারাদিন এত পরিশ্রম করে বাসাটাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ মনটা ভালো থাকলে আমার শরীরটাও ভালো থাকবে। সেজন্য আমি সবসময় আমার মনটাকে প্রাধান্য দেই, আমার মনটা যেন ভালো থাকে, যে কাজটা করলে ভালো থাকে সেই কাজগুলোই কিন্তু আমি সব সময় করি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এদিক থেকে আজকে কি কি রান্না বান্না হবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ইলিশ মাছ, শিং মাছ আর হচ্ছে লইট্টা মাছ ভিজিয়ে রাখা হয়েছে, সবগুলো মাছ ধোয়া। লাল শাক কেটে কুটে ধুয়ে দিয়েছে খালা, পেঁপে ভাজি করব, পেঁপে কেটে দিয়েছে, আর কচুর ছড়া রান্না করব। তো কচুর ছড়াটা প্রথমে আমি একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব, এভাবে আমি রান্না করি। অনেকে আবার সিদ্ধ করেছিলে আর কি। তো যাই হোক, এটা যার যার মনের শান্তি বা মনের তৃপ্তি আর কি। আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবেই করি। আর এদিক থেকে রান্নাবান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি। এক চুলায় আমি পেঁপে ভাজি করে নিচ্ছি, আরেক চুলায় আমি লাল শাকটা ভাজি করে দিচ্ছি। লাল শাকটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক, আমার ছোটবেলাটা কেটেছে একদম সবজি ছাড়া, শুধু দুধের উপরে চলেছে আর কি বলতে পারেন। তো যাই হোক, তার মধ্যে দেখেই এই শাকটা আমার খুব পছন্দ ছিল। লাল শাক দিয়ে যখন ভাত মেখে দিত লাল লাল হতো, তখন আমি এই ভাতটা খেতে খুব পছন্দ করতাম। তো আমি কিন্তু অনেক বড় হওয়ার পরও আমার আম্মা আমাকে ভাত খাইয়ে দিয়েছে। ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমি দেই তখনও আমার মনে আছে আমি পড়ছি এদিক থেকে আর আমার আম্মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে, কিন্তু আগের মতো এখন আর লাল শাকগুলো লাল লাল হয় না। লাল শাকটা সার্ভ করে নিলাম, এদিক থেকে আমি পেঁপে ভাজিটাও সার্ভ করে নিচ্ছি।
তো আজকে দুপুরে যা যা রান্না করছি তার মধ্যে দুইটা আইটেম হয়ে গেছে, যেমন লাল শাক আর পেঁপে ভাজিটা। আর এখন শিং মাছের ঝোলটা করে নিচ্ছি, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু এই তিনটা আইটেমের একটা আইটেম মুখেও তুলবে না, তারপরেও রান্না করছি, কারণ প্রতিদিন শুধু মাংস খেলে তো হবে না, সব মাছ সবজি এগুলোও খেতে হবে। আমার বাচ্চারা খেতে চায় না, তারপরেও আমি খুব বকা টকা দিয়ে অনেকটাই খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, তিনটা আইটেম হয়ে গেছে। এখন আমি কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি। এটা আমার পরিবারের সবারই অনেক বেশি পছন্দের একটা তরকারি। তো এটা আজকে রান্না করছি, অনেক বেশি মজা এবং ইয়াম্মি করে রান্নার চেষ্টা করছি আর কি। জানি না কেমন হবে খাওয়ার পর, তা আমি খেয়ে কিন্তু আপনাদেরকে বলবো কেমন হয়েছে। আর কে কে আমার মতো কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের তরকারিটা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্টের অনুপ্রেরণা দেয়। তো যাই হোক, আরেকটা নতুন রেসিপি করছি আজকে, লইট্টা মাছ ফ্রাই করব। তো এখানে আমি কয়েকটা লইট্টা মাছ নিয়েছি ছোট ছোট পিস করে কেটে। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। অল্প অল্প একটুই দিচ্ছি, কারণ মাছও তো অল্পই, সেজন্য। তো সবগুলো মশলা দেওয়ার পর চামচের সাহায্যে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। ও আর অল্প একটু রসুন পেস্টও কিন্তু দিয়েছি। সব মশলা দিয়ে মাখিয়ে মাছটাকে একটা সাইডে রেখে দিলাম। আর ডিপ ফ্রিজে হচ্ছে সেদিন চিকেন ফ্রাই করেছিলাম, সেটার ময়দাটা রয়ে গিয়েছে। ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া মিক্সড করে নেওয়া হয়েছিল এখানে। তো ভাবি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, সেটাই নামিয়ে নিয়েছি। আজকে আমি এই লইট্টা মাছটা এটাতে মেখে ফ্রাই করে নিব। লইট্টা মাছটা কিন্তু এভাবে ফ্রাই করলে অনেক বেশি মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। মুচমুচে একটা ভাব হয়। আর লইট্টা মাছের কিন্তু খুব বেশি কাঁটা নেই, কাঁটাটাও একদম চিবিয়ে খেয়ে ফেলা যায়। তো যাই হোক, এই ময়দাতে আমি এটাকে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লইট্টা মাছগুলো এভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এই হচ্ছে আমার লইট্টা মাছ ফ্রাইয়ের ফাইনাল লুকটা। দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আর সবগুলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে, আমি বড় ঢাকনা দিয়ে ঢেকে গোসলে চলে যাব। গোসল থেকে এসে সবাই খাওয়া দাওয়া করে নিব। তো এখন আমি অনেক মজা করে দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি, সবাই আমাকে ছাড়াই খেয়ে ফেলেছে। তো যাই হোক, আমি এখন লাল শাক ভাজিটা নিয়ে নিলাম, আর লইট্টা মাছ ফ্রাই নিলাম, পেঁপে ভাজি নিলাম। আর খুব মজা করে আজকের দুপুরের খাবারটা খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রেখেছেন। তো এখন খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে হয়তো কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে আমরা একটু বের হব। তো আরিয়ানা আর বাবু মনে হয় যাবে না, ওরা বাসায় থাকবে। আমরা আমাদের কিছু দরকারি কাজ আছে, ডাক্তারের কাছে যাব, সেগুলোই সারতে যাব আর কি। তো যারা আমার ভিডিওটি আমার সাথে প্রথম থেকেই দেখছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বাসা থেকে বের হয়ে আমি চলে এসেছি জসিমউদ্দিন রোডে, এয়ারটেল মানে রবির অফিসে। এখানে একটু সিম সংক্রান্ত কাজ আছে, তো সেই কাজগুলো সারার জন্য বসে আছি। তবে ওদের সার্ভিস একদমই ভালো ছিল না। এত বড় একটা কাস্টমার কেয়ারের মধ্যে একজন লোক সার্ভিস দিচ্ছে। আর এই যে দেখেন আপনারা, আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। কাস্টমার কেয়ারের একজন দারোয়ান, সে দিব্যি এভাবে ঘুমাচ্ছে, সে কিভাবে কাস্টমারদেরকে কেয়ার করবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা, সব জায়গায় এরকম। আমাদের সব কাজবাজ শেষ করে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি। আর আমি এই বুরকাটা পরে গিয়েছিলাম আজকে, তো বুরকাটা এখনও আমি খুলিনি। তো একজন আপু কমেন্ট করেছিল এই বুরকাটা যেন একটু ভালো করে দেখিয়ে দিই, তো আপুর জন্য প্রথমেই সেই কাজটা করে নিলাম, পরে আবার ভুলে যাব। আজকে আমি বাসায় ফেরার পথে ডাক্তার দেখিয়ে আর কি আসার সময় একটু মার্কেটেও গিয়েছিলাম। দুইটা জামা কিনেছি, একটা অনলাইনে কিনেছি অবশ্য, সেটা বাসায় এসে দেখিয়ে দিয়ে গেছে। সেটা একটু প্রথমে আপনাদেরকে শেয়ার করছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাটা কেমন হয়েছে। আমরা অনেক আগে কিন্তু হাতের কাজের জামা পরতাম, সেই টাইপের জামাটা আলভিন স্পেস থেকে নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 1630 টাকা, ডেলিভারি চার্জ সহ। খুব সুন্দর হাতের কাজ করা, আর কাপড়টা একদম 100% মেক্সি ভয়েলের মধ্যে মনে হয়, কালারটাও খুব সুন্দর।
আর সবসময় আমার সাদা খুব পছন্দ। আগে অনেক জামা পরতাম এরকম টাইপের আর কি, সাদা সালোয়ার ওড়না পরতাম আর জামাটা পরতাম এই টাইপের। তো অনেক দিন পরে আবার এরকম একটা জামা পরবো। আসার সময় আমি একটু মার্কেটে নেমেছিলাম, বলেছি আপনাদেরকে। তো দুইটা প্লাজো নিয়ে এসেছি, একটু স্কার্ট প্লাজোগুলি আর কি, একটা সাদা একটা কালো, দুইটাই দরকার ছিল। আগে এই প্লাজোগুলো 300 টাকা করে আনতাম, এখন দুইটা 700 টাকা দিয়ে এনেছি। আর এই কাফতানটা নিয়ে এসেছি বাসায় পরার জন্য। কাপড়টা খুবই সুন্দর লিলেনের মধ্যে, আর প্রিন্টটাও আমার খুব ভালো লেগেছে। এটার প্রাইস নিয়েছে 600 টাকা। বাসায় কিন্তু গরমের মধ্যে এই টাইপের কাপড়গুলি পরতে বেশ আরাম লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন অনলাইনের জামাটা কেমন হয়েছে আর এই মার্কেট থেকে আনা জামাটা কেমন হয়েছে। আর এই তো এটা হচ্ছে কালো প্লাজোটা। দুইটা প্লাজো নিয়েছি, দুইটার সাথে দুইটা পরা যাবে আর কি। তো যাই হোক, বাইরে থেকে এসেছি, হাত মুখ ধুয়ে বুরকা খুলে একটু ফ্রেশ হয়ে নিই, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই তো ফ্রেশ হয়ে এলাম, আর এদিক থেকে দেখলাম বাবুর খুব ক্ষুধা লেগে গিয়েছে। বাবু নিজে চুলা দুইটা জ্বালিয়ে নিয়েছে, এক চুলায় একটা ডিম সিদ্ধ দিয়েছে, আরেক চুলায় হচ্ছে সে নুডলস রান্না করে নিচ্ছে। আর এখন আমি তাদেরকে ইচ্ছা করেও দেই এই জিনিসগুলো করার জন্য, একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। চুলাটা কিন্তু বাবু জ্বালাতে পারে, আরিয়ানা কিন্তু গ্যাসের চুলা জ্বালাতে পারে না, সে ইলেকট্রিক ইন্ডাকশনে সে কাজগুলি করে। তো যাই হোক, আমার ছেলে কিন্তু হাতটা পুড়িয়ে ফেলেছে রান্না করতে গিয়ে, দেখেন আবার দেখাচ্ছিল জ্বলছে নাকি খুব। তো এটা কিন্তু তাদের সন্ধ্যার নাস্তা। বিকাল কিন্তু পেরিয়ে গেছে, এখন 7টা, 7:30 না 8টার মতো বাজে। তো এই তো বাবু নুডলস রান্না করে নিয়েছে, একটা ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি, আর এক পিস গরুর মাংস নিয়েছে। তো বাবুর নাস্তাটা রেডি করে খেয়ে নিয়েছে। তো বাবুর রান্নাটা শেষ হওয়ার পর আরিয়ানা বলল যে আম্মু চুলাটা জ্বালিয়ে দাও, ও রান্না করে খেয়ে নিবে। তো যাই হোক, এদিক থেকে আমি ওষুধপত্রগুলো গুছিয়ে রাখি। আজকে আমাদেরকে হোমিওপ্যাথি যে ওষুধগুলো দিয়েছে, আবার ওর বাবা তো চলে যাবে, সেজন্য ওর বাবার জন্য অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে। তো আজকে দুজনের ওষুধে লেগেছে 4500 টাকা। আপনারা আগেরবার জিজ্ঞেস করেছিলেন যে খরচ কেমন। আমার কাছে মনে হচ্ছে এখানে খরচটা ভালোই হচ্ছে। তো এই যে আমার আগের ওষুধগুলো, এগুলো খাচ্ছি, আর আজকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো, এগুলো খাওয়া শেষ হলে খাওয়া শুরু করব আর কি। তো যাই হোক, এই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটি। সকাল থেকে একদম রাত পর্যন্ত সব কিছুই মোটামুটি ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি আমি আজকের ভিডিওতে করে থাকি, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।